অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট যেটা, সে তখনও কিন্তু ওই শেখ হাসিনার যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা বিভিন্ন প্রবলেমের যেমন ইন্টারনেট ব্ল্যাকআউট, এইসব কারণে বিজনেসটা ব্যাহত হয়েছে। স্টিল বাংলাদেশের গার্মেন্ট বিজনেস ইজ এ ফিউচার ইজ ব্রাইট, বাট আমাদেরকে অনেক বেশি আরও অ্যাক্টিভ এফিশিয়েন্ট হতে হবে। শ্রমিকদের যে বিক্ষোভ আন্দোলন, এইটা কমানোর জন্য আসলে কি করা দরকার? শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকদের বিক্ষোভ এবং আন্দোলন হয়েছে। বিভিন্ন কারণে এই আন্দোলন হয়েছে, তবে অন্যান্য খাতে আন্দোলনগুলো শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত তৈরি পোশাক খাতের কিছু কিছু জায়গায় আন্দোলন রয়ে গেছে। কেন শ্রমিকরা আন্দোলন করছেন, আর এই আন্দোলনের ফলে দেশের তৈরি পোশাক খাতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে, এই সেক্টরের ভবিষ্যৎ আসলে কি? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। দেশের তৈরি পোশাক খাতে যে শ্রমিক অসন্তোষ নিয়ে হচ্ছে, এগুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েতুল্লাহ মৃধা। মৃধা ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। এই যে আমরা দেখলাম যে সরকার পতনের এক সপ্তাহ পরেই হয়তো শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আন্দোলন। প্রথমে বিভিন্ন শিল্পে আন্দোলন দেখেছি আমরা, এরপর এটি আসলে এখন তৈরি পোশাক খাতে আন্দোলন। এই আন্দোলনটা আসলে কেন হচ্ছে? আপনারা জানেন যে গার্মেন্ট সেক্টরে যে শ্রমিকদের অসন্তোষ, এটা এখনো পুরোপুরি নির্মূল হয় নাই, শেষ হয় নাই। কিছু কিছু ফ্যাক্টরিতে কিছু কিছু জায়গায় এখনো আন্দোলন চলছে এবং কিছু ফ্যাক্টরি বন্ধ আছে, এখনো পুরোপুরি খুলে নাই। তো আমি যদি বলতে চাই যে কেন আন্দোলনটা হয়েছে এই সময়ে, তো এটার একটু ব্যাকগ্রাউন্ডটা আমাকে বলতে হবে। সেটা হচ্ছে যে আপনারা জানেন গত 5 বছরে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর অনেকগুলো ধাক্কা সামলে একটা জায়গায় গিয়ে থিতু হয়েছিল। যেরকম কোভিড-19-এর ইম্প্যাক্ট যেটা ছিল, এটা কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইনে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলেছিল। যেহেতু বাংলাদেশও একটা গ্লোবাল সাপ্লাই চেইনের অন্যতম বড় অংশ, এবং আপনি জানেন যে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার বাংলাদেশ, এখানে একটা বড় ধরনের ধাক্কা বাংলাদেশ সামাল দিয়েছিল। তারপর পরে আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধও কিন্তু এই বাংলাদেশের গার্মেন্ট সেক্টর একটা বড় ধরনের প্রবলেম ফেস করেছে, বিকজ অফ ওই যে আপনার রাশিয়া একটা বড় মার্কেট হচ্ছিল, প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমাদের এক্সপোর্ট কিন্তু রাশিয়াতে পৌঁছেছিল। কিন্তু যুদ্ধের কারণে ওই মার্কেটটা আমরা মোটামুটি রিকভার করতে পারিনি এখনো, বাট একটা স্টেজে আছে। ইউরোপেও আমরা কিছু প্রবলেম ফেস করেছি, বাট এগুলো ওভারকাম করা হয়েছিল। তারপরে আসলো যে হায়ার ইনফ্লেশনারি প্রেশার, যে আপনি জানেন হিস্টোরিক ইনফ্লেশন ছিল ইউএসএ, তারপরে হচ্ছে ইউরোপ এবং বিভিন্ন দেশে। তো ওইগুলো আমরা ওভারকাম করে একটা স্টেজে কিন্তু আসছিলাম। তারপরে আসলো আমাদের দেশের যে গত বছর আপনি জানেন প্রায় 3 মাস শ্রমিক অসন্তোষ ছিল ওই যে ওয়েজ হাইক নিয়ে, তাদের বেতন ভাতা নিয়ে, যেটা কিন্তু তারা মানে করতে বাধ্য হয়েছিল। সেটা তাদের একটা পরবর্তীতে আলোচনার মাধ্যমে একটা বেতন ফিক্স করা হয়েছে, এবং সেই তারপরে বাংলাদেশের একটা স্থিতিশীল অবস্থায় চলে আসছিল। এখন আপনি যদি গত ডিসেম্বর থেকে এই বছর জুন পর্যন্ত ধরেন, তাহলে দেখবেন যে একটা বড় একটা সময়, ভালো একটা সময় একেবারে নিরবিচ্ছিন্নভাবে প্রোডাকশন হয়েছে। যদিও কিছু ছোট ছোট প্রবলেম তো ছিলই, যেমন গ্যাসের সমস্যা, প্রাইসের সমস্যা, এগুলি তো থাকেই। তারপরেও একটা ভালো একটা সময়। তো যখন ইমিডিয়েট পাস্ট যে গভর্নমেন্ট শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন, সেইটা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে এখন বিভিন্ন ধরনের, অথবা আপনি যদি শ্রমিক ছাত্রদের যে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট যেটা, সে তখনও কিন্তু ওই শেখ হাসিনার যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা বিভিন্ন প্রবলেমের যেমন ইন্টারনেট ব্ল্যাকআউট, এইসব কারণে বিজনেসটা ব্যাহত হয়েছে। এখন দেখা গেল যে আগস্টের যে 5 তারিখে শেখ হাসিনার পতন হলো, তখন থেকেই এখানে আরেকটু সমস্যা দেখা দিয়েছে। যেমন শ্রমিকরাও তো, তাদেরও তো অনেক দাবি দেওয়া আছে। হ্যাঁ, বিভিন্ন গোষ্ঠী যখন দাবি দেওয়া উত্থাপন করতেছিল, শ্রমিকরাও তাদের দাবি দেওয়া উত্থাপন করা শুরু করেছে। এখন আপনি দেখেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ওইরকম স্ট্রং ছিল না, কিন্তু শ্রমিকরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। শ্রমিক এবং সরকার থেকে বলা হচ্ছে, তারপরে হচ্ছে বিজিএমএ থেকে বলে বহিরাগতদের সমস্যা, এগুলি আছে, কিছু না কিছু আছে। জুট ব্যবসা অন্যতম বড় একটা কারণ ছিল এই শ্রমিক আন্দোলনের সময়। শ্রমিকদেরও কিছু ডেফিনেটলি কিছু তাদের লিগ্যাল লজিক্যাল ডিমান্ড আছে, একেবারে যে নাই তা না। কারণ এইটা কিন্তু বুঝতে হবে যে এটা
বেতন ভাতা বৃদ্ধির আন্দোলন না, বেতন যেহেতু বেড়েছে গত ডিসেম্বরে, সো এখন এদের স্ট্রং ডিমান্ড হচ্ছে যে আমাদেরকে যে ইনক্রিমেন্ট প্লাস হলো টিফিন ভাতা, তারপরে অ্যাটেন্ডেন্স বোনাস, এগুলো যাতে সব ফ্যাক্টরিতে সমানভাবে দেয়, এইটা একটা ওদের অন্যতম বড় দাবি। আরেকটা হচ্ছে, আপনি জানেন যে গার্মেন্ট সেক্টরে জুট ব্যবসার একটা বড় ধরনের সমস্যা, আবার সম্ভাবনাও। কারণ আপনি জানেন জুট ব্যবসাটা হলো পলিটিক্যাল ইনভলভমেন্টের একটা ব্যাপার, যেহেতু এতদিন একটা গ্রুপ অফ পিপল এটা জুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে, সো রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারাও নতুন করে গ্রুপে এটা ইন করতে যাচ্ছে। সো এখানে একটা শ্রমিকদেরকে কাজে লাগানোর একটা ব্যাপার আছে, শ্রমিকদেরকে এখানে অনেকে কাজে লাগিয়েছে আউটসাইডাররা, বাট অ্যাট দ্য সেম টাইম শ্রমিকদেরও কিছু ভ্যালিড ডিমান্ড আছে, এটাও সত্যি। কারণ আমার ইনফ্লেশন তো হাই, তারপর বাসা ভাড়া, তারপরে বিভিন্ন খরচ, বাচ্চাদের খরচ, এইগুলো তো একটু দেখতে হবে। তো এইসব দাবি দাওয়া নিয়ে শ্রমিকরা কিন্তু মাঠে আন্দোলন করেছে, যেটা এখন একটা কমিটি করে দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে এডিশনাল সেক্রেটারি নেতৃত্বে। যত অভিযোগ আছে তারা এটা শুনবেন। আমি গতকালকেই শুনেছি যে 450টার মতো অভিযোগ এখানে শ্রমিক নেতৃবৃন্দরা এটা দিয়েছেন। এটা আস্তে আস্তে হয়তো ওনারা সমাধান করবেন। এখন বলতে পারেন যে বাংলাদেশের যে এত বড় একটা সেক্টর, এত বড় একটা গার্মেন্ট সেক্টর, তাহলে তারা এখন আমাদের ভবিষ্যৎটা কি গার্মেন্ট সেক্টর? আমরা তো এটা ডেফিনেটলি একটা বাংলাদেশ যে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার হয়েছে, এটা অনেক ধরনের ইনভেস্টমেন্ট আছে এখানে। তারপরে হচ্ছে আমাদের এখনকার যে গ্লোবাল সিচুয়েশন, জিওপলিটিক্যাল সিচুয়েশনের কারণে এখানে অনেক ওয়ার্ক অর্ডার আসছে। তো এখন এখানে পলিটিক্যালি একটা ব্যাপার আছে, যেমন যেসব দেশ আপনার গার্মেন্ট প্রডিউসিং নেশন, বলতে পারেন যে পাকিস্তান, ভিয়েতনাম, তারপরে হচ্ছে আপনার ইথিওপিয়া, তারপরে হচ্ছে মায়ানমার, তারা কিন্তু এই দেশগুলো কিন্তু পাকিস্তান ছাড়া এই দেশগুলো কিন্তু নতুন এন্ট্রি ছিল বা গার্মেন্টে। ফর এক্সাম্পল আপনার মায়ানমার গার্মেন্টে ভালো করতেছিল, বাট তাদের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে কিন্তু তারা ওইটা বিজনেসটা ধরে রাখতে পারে নাই। ইথিওপিয়াও কিন্তু মোটামুটি খারাপ করতেছিল না, ভালোই করতেছিল। তাদেরও এখানে ইন্টারনাল ক্ল্যাশ আছে, পলিটিক্যাল ট্রাবলের কারণে সবগুলো অর্ডার কিন্তু বাংলাদেশে আসছে গত 3-4 বছরে। সিমিলারলি ভিয়েতনামে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে, বাট ভিয়েতনামে হচ্ছে ওভার ক্যাপাসিটি হয়ে গেছে, এখন ওরা অনেক কিছু নিতে পারতেছে না, যে কারণে বাংলাদেশেও ওয়ার্ক অর্ডার আসছে। আরেকটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশে আপনার প্রোডাকশন কস্ট স্টিল লো কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, যে কারণে এখানে ওয়ার্ক অর্ডারগুলো আসছে। এখন আমাদের যে এখানে কিছু ঝামেলা হয়ে গেছে, যেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে যদি আগস্টের সময়টা ধরেন, তাহলে দেখবেন যে একটা বড় 1 মাসের মতো এখানে আগস্টের 15, 16, 20, 30, 20-এর দিকে একটা বড় ধরনের সমস্যা হয়েছে, প্রোডাকশন ডিসরাপশন হয়েছে। কারণ এই সময়টা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টা মাস কিন্তু আমাদের গার্মেন্ট বিজনেসের জন্য অনেক ইম্পর্টেন্ট টাইম। সেটা হচ্ছে যে আপনি যে ক্রিসমাসের যে আমাদের শিপমেন্টটা হয়, এই শিপমেন্টটা কিন্তু হচ্ছে আপনার এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মাসে। আবার একই সময়ে নেক্সট সিজন অটম এবং উইন্টারের যে বুকিংটা, অর্ডারের যে বুকিং এই সময় হয়, এবং এই সময়ের মধ্যে বিদেশি যে বায়াররা আছে সেই বায়াররা কিন্তু এখানে বাংলাদেশে ফ্যাক্টরি ভিজিটে আসে। যেই কারণে এই আন্দোলনের কারণে কিন্তু অনেকগুলো বায়ারের ইন্টারন্যাশনাল ক্লদিং রিটেইলার্স অ্যান্ড ব্র্যান্ডস যারা আছে তাদের এখানে বাইং ট্রিপ বলে এটাকে, এখানে ফ্যাক্টরি ভিজিট হয় নাই, যে কারণে ইন্ডাস্ট্রিরা যারা আছে তারা বলছে যে 10%-এর মতো ওয়ার্ক অর্ডার এবছর কম পাইছে নেক্সট সিজনের জন্য, অটম এবং উইন্টারের জন্য। তো এটা তো ডেফিনেটলি একটা বাংলাদেশের জন্য এত একটা ফ্লো, যে বিজনেসের ফ্লো, সেটা একটা বড়, বলতে পারেন যে 10% ওয়ার্ক অর্ডার কম পাওয়া, যেখানে আমার ওয়ার্ক অর্ডার আরও বেশি হওয়ার কথা সেখানে তো কম হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা ক্ষতিরই কারণ হয়েছে। তাহলে এবার আসেন যে তাহলে ফিউচারটা কি বাংলাদেশের? যে বাংলাদেশের অনেকে আমাকেও জিজ্ঞাসা করতেছে, আমরা যখন রিপোর্ট লিখি আমাকে জিজ্ঞাসা করে, রিপোর্ট পড়ে জিজ্ঞাসা করে যে তাহলে ফিউচারটা কি? ফিউচারটা হচ্ছে, আমি বলবো যে বিজনেস জিনিসটা, যে গ্লোবাল
যে গার্মেন্ট বিজনেসটা, সেই গার্মেন্ট বিজনেসটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে বিভিন্ন জিওপলিটিক্যাল প্রবলেমের কারণে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের জন্য অপরচুনিটিও কিন্তু তৈরি হয়েছে, যে আমরা যদি আমাদের নিজস্ব প্রবলেমগুলোকে একটু সলভ করতে পারি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপরে হচ্ছে গ্যাসের সাপ্লাই যদি আমরা বাড়াতে পারি, যেমন টেক্সটাইল সেক্টরে প্রচুর গ্যাস লাগে, ওদের গ্যাসের সাপ্লাইটা বাড়াতে পারলে, তারপরে হচ্ছে যে শিপিং ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন বিজনেসের জন্য। কারণ আপনার আগে যেটা হতো, আপনার 90 ডেজ 120 ডেজের একটা লিড টাইম ছিল, এখন কিন্তু এটা কমিয়ে 60 ডেজের মধ্যে নিয়ে আসছে। এখন এত শর্টার লিড টাইমের মধ্যে আমাকে এই বিজনেসটা করতে হলে অনেক বিষয়ে স্মুথ অপারেশন লাগবে। আমার কাস্টমস ফাস্টার হতে হবে, পোর্ট অপারেশন ফাস্টার হতে হবে, শিপিং লাইন ফাস্টার হতে হবে, কাস্টমস প্রসিডিউর ফাস্টার হতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ যত আছে সবগুলো ফাস্টার করে তারপরে এইসব কস্ট মিনিমাইজ করে তারপরে এখানে কম্পিটিটিভ হতে হবে। সো ফিউচারটা হচ্ছে, ফিউচার ইজ ব্রাইট আমি বলবো। স্টিল বাংলাদেশের গার্মেন্ট বিজনেস ইজ এ ফিউচার ইজ ব্রাইট, বাট আমাদেরকে অনেক বেশি আরও অ্যাক্টিভ এফিশিয়েন্ট হতে হবে। যেমন আমাদের যে গ্যাসের যে সাপ্লাই, সেই গ্যাসের সাপ্লাইটা বাড়াতে হবে। আরেকটা হচ্ছে কোনোভাবেই যে ইন্টারন্যাশনাল রিটেলার্স অ্যান্ড ব্র্যান্ডস আছে তাদের ফ্লাইট ক্যান্সেল করা বা তাদেরকে বাইং ট্রিপ ক্যান্সেল করা, এইগুলো যাতে কোনোভাবে না হয় সেই জিনিসটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এই বিজনেসটা আবারও আমি মনে করি যে এইটা ভালো পর্যায়ে যাবে। এবং আপনি জানবেন যে বাংলাদেশের যে গার্মেন্ট সেক্টর, এটি কিন্তু একটা বিশাল একটা বড় ধরনের একটা ডাইমেনশন চেঞ্জ হয়েছে। আগে আমরা শুধু বেসিক গার্মেন্ট করতাম, এখন কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা এখন ভালো ভ্যালুয়েডেড গার্মেন্ট তৈরি করতেছি, যেটার প্রাইস অন্য অন্য দেশের তুলনায় একটু বাড়তেছে। তারপরে হচ্ছে আমাদের একটা আমি শুনেছি যে আমরা যে এখন অনেক গার্মেন্ট করি, যেগুলি যে একটা গার্মেন্ট সাধারণত আমরা টি শার্ট করতাম, পোলো শার্ট করতাম, এখন আমরা জ্যাকেট তৈরি করি, স্যুট তৈরি করি, এইগুলি কিন্তু দাম অনেক বেশি। তা এই জিনিসগুলো যেহেতু অন্য অন্য দেশ ছেড়ে দিচ্ছে, যেমন চায়না থেকে বাংলাদেশে এখানে এখন অনেক ওয়ার্ক অর্ডার আসছে, কারণ চায়না ইজ নো মোর ইন্টারেস্টেড ইন গার্মেন্ট বিজনেস, যেটা তাদের প্রোডাকশন কস্ট অনেক হাই এবং ওইখানে গার্মেন্ট সেক্টরে অনেক বেশি শ্রমিকও পাওয়া যাচ্ছে না, যে কারণে আমরা এই সুযোগটা নিতে পারি। আমরা যদি এই সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে আমি স্টিল বলবো যে বাংলাদেশের এই ধরনের অনেক কিন্তু এই যে শ্রমিকদের যে সংকট বা শ্রমিকদের যে বিক্ষোভ আন্দোলন, এইটা কমানোর জন্য আসলে কি করা দরকার? শ্রমিকদের বিষয়ে আমার যেটা হচ্ছে, শ্রমিকদের কিছু কিছু ভ্যালিড ডিমান্ড আছে, এরা যে আন্দোলন করে সেটা তো ধরেন যে আমাদেরও একটু গুরুত্ব দেওয়া দরকার। কারণ যেখানে আমার দেশে শ্রমিকরা কিন্তু অনেক খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতেছে অ্যাপার্ট ফ্রম দ্য আদার ফ্যাক্টরস। তো শ্রমিকদের বিষয়ে শ্রমিকদের সাথে বসা দরকার, ডায়ালগ করা দরকার, তাদের কি ডিমান্ড, তাদের কি চাহিদা আছে, এইগুলি বসে তারপর সলভ করা দরকার। এখানে একটা জানেন যে ট্রাইপারট্রাইট যে ত্রিপক্ষীয় যেই কমিটি, সেই কমিটিগুলিকে অ্যাক্টিভ করা দরকার, যে তারা আসলে কি চায়, তাদের বসা দরকার, বসে তারপরে একটা সমাধানে আসা দরকার। এইরকম আন্দোলন চলতে থাকলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সবাই এখান থেকে একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। সো ক্রাইসিস সলিউশন করার জন্য যেটা খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসকে বিল্ড আপ করা। আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলি হয়েছে কিন্তু এত যেহেতু ফর্মাল ওয়েতে হয় নাই, সো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসটাকে এখনও আমরা ওই রকমভাবে স্বীকৃতি দিচ্ছি না, যেই কারণে আমাদের দেশে যে কোনো আন্দোলন হলে তারপরে এটা লং টাইম কন্টিনিউ করে এবং এটা সমাধানটা খুব বেশি একটা দ্রুত আসতে চায় না, বিকজ ওইখানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসটা দুর্বল। কারণ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন স্ট্রং হলে কার কী দায়িত্ব, কার কী কর্তব্য, এগুলি খুব সুন্দর করে ডিফাইন করা থাকে, যেই কারণে এই ইন্ডাস্ট্রি রান করতে খুব সহায়তা করে আর কি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলাদেশের অর্থনীতিতে কর্মসংস্থান তৈরি এবং বৈদেশিক মুদ্রা আনয়নে এই তৈরি পোশাক খাতের ভূমিকা অনেক বেশি। সুতরাং এই খাতকে বাঁচাতে হবে, একই সঙ্গে বাঁচাতে হবে এই খাতে যেসব শ্রমিকরা রয়েছেন বা শ্রমিকরা কাজ করছেন তাদেরকে। কারণ দেশে যে মূল্যস্ফীতির হার বা যে
দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, সে অবস্থায় তাদের যে ডিমান্ডগুলো রয়েছে বা যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।